আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোসাম্মদ নাজনীন নাহার। দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে থেরিওজেনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছি। আর আমার দপ্তর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই খামারে। আমি অত্যন্ত আমার খামারের তরফ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত আমরা যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তো আসলে আমার খামারের নাম শুনে বুঝতে পারছেন যে এটা হচ্ছে দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার। এবং আমাদের এই খামারটা মূলত আমরা শাহিওয়াল ব্রিডটাকে সংরক্ষণ এবং এটার এক্সটেনশনের জন্য, সম্প্রসারণের জন্য আমাদের এই খামারটা কাজ করে যাচ্ছে। এবং আমাদের খামারে আমার এই যে শেড গুলো দেখছেন, এই শেড সহ এবং আমাদের আহ যে মূল স্থাপনা অফিস ভবন যেটা, এই মিলিয়ে আমরা এবং আমার তো এখানে আসলে আমরা যেহেতু গবাদি পশু নিয়ে কাজ করছি এবং সবসময় আমরা বলার চেষ্টা করি যেটা যে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে খাদ্যের খুব বড় একটা ভূমিকা আছে এবং সেখানে অবশ্যই কাঁচা ঘাস আমরা ব্যবহার করব। তো আমরা এই পাশে যে আমাদের এই শেডে আমরা গবাদি পশু রাখছি এবং পাশে ওইদিকে খালি জায়গাগুলো যেগুলো দেখছেন সেখানে আমাদের ঘাস চাষ আমরা করে থাকি। এবং এছাড়াও এর বাইরে আমাদের মূল ফটক যেটা আছে তার বিপরীতে যে আরেকটা গেট দেখেছেন, ওইখানে আমাদের একটা চারণ ভূমি আছে। প্রতিদিন আমাদের এই খামারের গরুগুলোকে আমরা চারণ ভূমিতে নিয়ে যাই, তারা ন্যাচারালি গ্রাজিং করে ওখানে। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ন্যাচারাল গ্রাজিং করে এবং আপনারা প্রত্যেকে জানেন যে আসলে যে কোনো প্রাণীর ক্ষেত্রে তাকে যখন আমরা একটা আহ, স্বাভাবিক এনভায়রনমেন্টে যখন রাখবো তখন সে যতটা কমফোর্ট ফিল করবে বা তার শারীরিক বৃদ্ধি বলেন, তার ইমিউনিটি বলেন, যেভাবে গ্রো আপ করবে, সেটা কিন্তু আমরা যদি এখন এই ঘরের মধ্যে আটকে রাখি সেটা সম্ভব না। তো নিজের ক্ষেত্রে আমরা যদি বলি যে আমি মানুষ হিসেবে আমাকে যদি কেউ একটা ঘরে আটকে রাখে আর সেখানে আমাকে দিনের পর দিন রাখছে, প্রতিদিন ভালো খাবার, ভালো পোশাক সবকিছু দিচ্ছে, গান বাজনা সময় রিক্রিয়েশন সবকিছুর ব্যবস্থা আছে, কিন্তু আমার কিন্তু নর্মাল গ্রোটা কিন্তু ওখানে থাকবে না। তো সেটা কিন্তু আমি আমার এই গবাদি পশুর ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আমরা এখানে বিচার করার চেষ্টা করেছি যে আমরা ওদেরকে ন্যাচারালি রাখার চেষ্টা করেছি। তো ওখানে ওরা ন্যাচারাল গ্যাচিং করে। আর এখানে আসার পরে যেগুলো আমাদের ড্রাই কাউ থাকে, তাদেরকে বা যেগুলো হেফার আছে, এরা অর্থাৎ বকনা সবকিছু যেগুলো আছে, এড়ে বাছুর যেগুলো আছে, ওদেরকে আমরা আলাদাভাবে রাখি এবং প্রত্যেকটা শেডের সাথে ওদের জন্য দেখা যাচ্ছে রানওয়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই ব্যবস্থাপনার মাধ্যমে ওরা একটু ফ্রিলি মুভ করবে, হ্যাঁ, যতটা সময় থাকবে। আর এই যে এই পাশের শেডটা দেখছেন, এখানে আমরা মূলত গর্ভবতী যে গাভীগুলো থাকে তাদেরকে এখানে রাখা হয় এবং লাস্ট ট্রাইমেস্টারের দিকে তখন ফ্রিলি আর বাইরে ওদেরকে নেওয়া হয় না, যে স্ট্রেসের কারণে যদি কোনোভাবে মিসক্যারেজ বা অ্যাবর্শন হয়ে যায় সেই জন্য। তো যাই হোক, এখানে আসলে আমার এই খামারি স্থাপনায় আমাদের বর্তমানে মোট ৩৯৫ মতো গরু আছে আর কি। সেখানে বাছুর, গাভী, অর্থাৎ ল্যাকটেটিং কাউজ, ড্রাই কাউজ, হেফার, মানে সবকিছু মিলিয়ে। এবং এইখানে এই যে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে, একদিকে তারা দুধ দিচ্ছে আর অন্যদিকে আমরা প্রতি বছর একটা করে বাছুর পেয়ে থাকি। তো বাছুরগুলো আমরা যেটা চেষ্টা করেছি যে বাছুরের ওই গাভীর ক্ষেত্রে আমরা যে সিমেন্টটা ইউজ করে থাকি, সেই আমরা জানি যে স্ট্রতে মার্ক করা থাকে, তো ওইভাবে দেখে আমরা যতটুকু সম্ভব যে একটা ভালো জাতের বাছুর যখন পাই সেটাকে আমরা ঠিক সেভাবে তার নার্সিং করা হয় যে পরবর্তীতে ওকে যেন আমরা এই ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেখান থেকে সিমেন্ট কালেকশন করে সেটা আমরা ব্রিডিং এ ইউজ করবো। এবং আমাদের খামারের সামনে যেটা এআই ল্যাব আছে, এখান থেকে আমাদের ভালো জাতের যে সারগুলো তৈরি হচ্ছে সেই সারগুলো আমরা হচ্ছে পর্যবেক্ষণে রেখে, যেগুলো মনে করি যেন এগুলো ব্রিডিং পারপাজে ব্যবহার করার মতো, তাদেরকে আলাদাভাবে রেখে দিই এবং সেগুলোকে আমরা পরবর্তীতে এআই ল্যাব, আমাদের আঞ্চলিক এআই ল্যাব যেটা রাজশাহীতে, এখানে পাঠাই। অনেক সময় এখান থেকে আমরা সাভারেও পাঠিয়ে থাকি এই গরুগুলো। এই গেল সারের বিষয়টা। আর বকনার কথা যদি বলি, তো অবশ্যই যেহেতু আমার দুগ্ধ উন্নয়ন জনিত একটা খামার, সুতরাং এখানে দুধের উৎপাদনটা খুব বড় একটা বিষয়। সেজন্য আমরা ভালো মানের বকনা যেটা মনে করি যে না, এইখান থেকে আমরা ভালো দুধ পেতে পারি, অর্থাৎ তার মায়ের হিস্ট্রি এবং তার বাবার হিস্ট্রি অনেক ভালো, সেই বকনাটাকে আমরা চেষ্টা করি যে ভালো মানের একটা গাভী হিসেবে যেন আমরা তৈরি করতে পারি। আর যেহেতু আমাদের শাহিওয়াল ব্রিডটাকে সংরক্ষণের জন্য এই খামারটা, আমরা প্রত্যেকে জানি যে শাহিওয়ালটা কিন্তু দুই পারপাজে ব্যবহার করা হয়, অর্থাৎ দুগ্ধ এবং সাথে সাথে মাংস উৎপাদনের জন্য। এবং এর দুগ্ধ কিন্তু সেই ইয়ার মতো, ফ্রিজিয়ানের মতো খুব লার্জ ভলিউমে দিবে তা না, আমরা মোটামুটি
ধরে নিই যে মানে সারাদিনে যদি আমরা এখান থেকে 5 থেকে 9 লিটার এর ভিতরে যদি দুধটা পেয়ে থাকি, দ্যাটস এনাফ। হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা সবকিছু মিলিয়ে আমার এই খামারের মানে ওভারঅল কন্ডিশন ভালো। এবং ওই শুরুতে বলে নি যে আমার আহ, একদম ফিল্ড লেভেলে যে খামারিরা কাজ করছে তাদের জন্য যে পরামর্শগুলো থাকে আমরা সবকিছু এখানে মানার চেষ্টা করি। যেমন যদি বলি যে তাদের বাসস্থানের ব্যবস্থাপনা, সেটা আমরা এখানে যতটা সম্ভব হাইজেনিক ম্যানেজমেন্ট এখানে মেনটেন করা হয়। যে প্রতিদিন সকালবেলা একবার পুরো শেড গুলো কিন্তু ধুয়ে ফেলা হয় প্রাণীগুলো সহ। অর্থাৎ যদি বলি যে গরুর গোসল করানো, ওই সেই সময় কিন্তু করে ফেলা হয়। এবং বিকেল বেলায় আরেকবার, অর্থাৎ ওরা ন্যাচারাল গ্যাজিং এর জন্য চারণ ভূমিতে যাচ্ছে, সেখান থেকে ফিরে আসার পরে যখন প্রত্যেকটা গরু তার নির্দিষ্ট জায়গায় ঢুকে যায়, সেটা ঢুকে যায়, তখন আরেকবার ওই শেড পরিষ্কার থেকে শুরু করা বা সাইলেজ হিসেবে আমরা সেটা সংরক্ষণ করছি। যে এই যে এখন যে মৌসুমটা চলছে, শীতের মৌসুম, আমরা প্রত্যেকে জানি যে ঘাসের গ্রোথটা কম থাকে, সাথে সাথে ঘাসের কিন্তু যে পুষ্টি মান, যেটা পুষ্টিগুণ যেটা, সেটাও কিন্তু কমে যায়। তো এই সময় আমরা যেন সেই সাইলেজটা ব্যবহার করতে পারি, সেটা একটা সেই বিষয়টা খেয়াল করি। এবং হচ্ছে ঘাসের আমরা যে খাবারের ওই ঘাসটার কথা বলছি, আমরা বলছি যে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ সবুজ ঘাস আমরা তাদেরকে সাপ্লাই দিব। তো সেই বিষয়টা খেয়াল করা হয় যে কোনোভাবে যেন পয়জনিং এর শিকার আমার ওই ঘাসটা না হয়, যে পয়জনিংটা ঘাস থেকে আমার প্রাণীতে আসতে পারে। এটা একটা বিষয়। আর দুটো বিষয়, যেটা হচ্ছে ভ্যাকসিনেশন এবং হচ্ছে কৃমি মুক্তকরণ বা ডিওয়ার্মিং, এই দুটো বিষয় কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদের খামারে মেনটেন করা হয়। যে একদম শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করা হচ্ছে, যে এই আমার গরুগুলো কবে এই ভ্যাকসিনটা পাচ্ছে সেভাবে আমরা ভ্যাকসিন করে থাকি। এবং কৃমির ওষুধটা আমরা খামারিদেরকে বলছি যে প্রতি 3 থেকে 4 মাস, যেটা আমার খামারে আমরা চেষ্টা করি যে 2 থেকে 3 মাসের মধ্যে আবার পরবর্তী ডোজটা দিয়ে দেওয়ার জন্য। এই হলো বিষয়। আর সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য আমার গোয়ালারা রয়েছে, তারা এই গরুগুলোকে দেখাশোনা করে। আর যেহেতু আমি শুরুতেই বলেছি যে শাহিওয়াল ব্রিডটা সংরক্ষণ এবং সম্প্রসারণ, এই হলো উদ্দেশ্য। তো এই কাজটার জন্য আসলে কৃত্রিম প্রজনন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার সাথে আসলে সবকিছুই এখানে জড়িত আছে। যে আমাকে এই কৃত্রিম প্রজননের সময় ভালো একটা বীজ ব্যবহার করতে হবে, যে বীজটা ব্যবহার করে পরবর্তী জেনারেশনটা আমি ভালো মানের পেতে পারি। এবং যে গাভীটা আমরা ব্যবহার করছি সেই গাভীটা যেন ভালো মানের হয় সেটা খেয়াল করি। তো এই কৃত্রিম প্রজননটা আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মেনটেন করার জন্য। এখানে কৃত্রিম প্রজননের জন্য একজনকে অ্যাসাইন করা আছে, সে কিন্তু আমার ইয়া থেকে চারণভূমি থেকে যখন গরুগুলো আমার খামারে ঢুকে, সে একদম প্রথম দশরে সে শুরুতে ওখানে দাঁড়িয়ে থাকে, যে দেখে যে কোন গরুটাকে দেখে মনে হচ্ছে যে এই গরুটা হয়তো হিটে এসেছে। অর্থাৎ সে ভিতরে আসার পরে এখানে যখন ওরা ঘুরতে থাকে, তখন তার সাইন সিমটম দেখে তাকে মার্ক করা হয় শুরুতে, যে মনে হচ্ছে যে এই গরুটা হয়তো বা হেঁটে এসেছে। পরবর্তীতে পরের দিন সকালবেলায় আবার তার কাছে গিয়ে ওই যে মার্ক করা যে গরুগুলো আছে, রং দেওয়া যে গরুগুলো আছে, তাদের কাছে গিয়ে দেখা যায় সত্যিকারে সে হেঁটে এসেছে কিনা। এবং পরবর্তীতে তাকে বীজ দেওয়ার ব্যবস্থা করা হয়। এই গেল কৃত্রিম প্রজননের বিষয়। এবং এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের খামারে আমরা চেষ্টা করি যে লিপিবদ্ধ করার জন্য। অর্থাৎ রেকর্ড কিপিং এর যে বিষয়টা, এটা কিন্তু একদম শুরু থেকে মেনটেন করা হয়। যে হার্ড রেজিস্টার, অর্থাৎ হার্ড রেজিস্টারে আমার এই খামারে কতগুলো প্রাণী আছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা স্পেসিফাইড নেম, তার ডিটেলস ওইখানে আছে। তারপরে কৃত্রিম প্রজননের জন্য আলাদা রেজিস্টার আছে, যেখানে ওই ডেট ওয়াইরি সেখানে ডিটেলস দেওয়া হয়েছে, যা যা মেনটেন করতে হয়। প্রত্যেকটা বিষয় আমরা মেনটেন করার চেষ্টা করছি। এবং বর্তমানে সব দিক দিয়েই আমাদের এই খামারটা আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। গাভীগুলোর শারীরিক ম্যাডাম, আমরা কিছু কন্ডিশন, প্রশ্ন করতে পারবো? শীতের মধ্যে আমরা মূলত একবারে গোসল করার কথা বলে থাকি, কিন্তু ওরা যখন ওই যে খামার বাইরে থেকে চারণভূমি থেকে আসে, আসার পরে দেখা যায় যে খুবই ময়লা হয়ে যায়। তখন আসলে ওদের ওই ইয়ে ছাড়া ব্রাশ করে পরিষ্কার করে ধুয়ে না দিলে ওটা আসলে হেলদি কন্ডিশনে তারা থাকে না, আনহাইজেনিক হয়ে যায়। সেই জন্য বিষয়টা। আর শীতে যখন খুব বেশি ঠান্ডা পড়ে যায়, তখন সবকিছু আসলে পরিবেশের উপরে ডিপেন্ড করে। এবং খুব বেশি শীত বলতে গেলে কিন্তু সে জানুয়ারি মাসটাই আমরা মূলত ধরে থাকি। ওই সময়টাই আমাদের পর্দা দেয়া থেকে শুরু করে সবকিছু ওই এনভায়রনমেন্ট রিলেটেড বিষয়গুলো মেনটেন করার জন্য ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আচ্ছা ম্যাডাম, আমরা তো এখানে দেখলাম যে গরুগুলা এবং আছে, এগুলো সব শাহিওয়ালের ব্রিডের গরু এবং কিছুটা দেশাল আছে। তো আমরা এটা জানতে চাচ্ছি আপনার মাধ্যম দিয়ে যে এই গরুগুলা আসলে যে শাহিওয়াল ব্রিডটা, এটা আদি জন্মস্থান কোথায় এবং এটার লাইফ স্টাইল সম্পর্কে একটু জানতে চাচ্ছি, যদি বলতেন।
ধন্যবাদ। আসলে শাহিওয়াল ব্রিডটা মূলত আমাদের এখানে যেটা আমরা সংরক্ষণ করছি, এর আদি জন্মস্থান হচ্ছে পাকিস্তান। পাকিস্তান। সেইখান থেকে আমাদের দেশে যখন নিয়ে এসেছি, নিয়ে আসার পরে আমাদের দেশীয় একদম মানে অরিজিনাল দেশি গরু যেগুলো ছিল, সেগুলোর সাথেই কিন্তু ক্রস করে পরবর্তীতে এই যে শাহিওয়াল এবং লোকাল ব্রিড এর ক্রস এর মাধ্যমে পরবর্তী জেনারেশন গুলো আমাদের এখানে এসেছে। আচ্ছা স্যার ম্যাডাম আরেকটু একটু বলে নিই। স্যার এইখানে কিন্তু আমাদের বর্তমানে যে গরুগুলো আছে তার ভিতরে সেখানে হচ্ছে লোকাল এবং শাহিওয়াল 4th যে সিমেন্টটা ব্যবহার সেই মানের গরুও কিন্তু এখানে আমাদের আছে বর্তমানে। আচ্ছা ম্যাডাম, আমরা যে দেখতেছি এই চারণ ভূমিতে অনেক গরু আছে, যে খামারে আছে অনেক গরু দেখা যাচ্ছে ছেড়ে দেওয়া আছে। তো এই ছেড়ে দিয়ে পালন বিষয়ে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। এটা কিন্তু আমি ওই চারণভূমির কথা যখন বললাম, তখনই কিন্তু আমি বলে জি, দিয়েছি যে আমরা তাদেরকে একটা স্বাভাবিক এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করছি। যে আমরা জানি যে যারা ন্যাচারাল গ্র্যাজিং করে তাদের কিন্তু ইমিউনিটি ভালো থাকে। যেকোনো রোগবালাই থেকে তার শরীরে একটা স্বাভাবিক একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এইটার জন্যই মূলত চারণভূমিতে এই ছেড়ে রাখার এই এবং ম্যাডাম দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আপনার প্রতিষ্ঠান এবং খামারের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।